গত পর্বে আমরা পেয়েছি ঠক চাচা ও বরদা প্রসাদ বাবুর পরিচয়। এই পর্বে আমরা জানব কলিকাতার আদি বৃত্তান্ত, জাস্টিস অফ পিস নিয়োগ, মতিলালের পুলিশে বিচার ও খালাস। সংসারের গতি অদ্ভুত, মানব বুদ্ধির অগম্য। কী কারণে কি হয় তাহা স্থির করা সুকঠিন। কলিকাতার আদি বৃত্তান্ত স্মরণ করিলে সকলেরই আশ্চর্যবোধ হইবে, ও সেই কলকাতা যে এই কলিকাতা হইবে ইহা কাহারও স্বপ্নে বোধ হয় নাই। কোম্পানির কুঠি প্রথমে হুগলিতে ছিল। তাহাদের গোমস্তা জব চার্নাক সাহেব সেখানকার ফৌজদারের সহিত বিবাদ করেন। তখন কোম্পানির এত চারিজুরি চলত না, সুতরাং গোমস্তাকে হুড় খেয়ে পালিয়ে আসতে হইয়াছিল। জব চার্নাকের ব্যারাকপুরে এক বাটি ও বাজার ছিল। এই কারণে ব্যারাকপুরের নাম আদ্য অবধি চাণক বলিয়া খ্যাত আছে। জব চার্নক একজন সতীকে চিতার নিকট হইতে ধরিয়া আনিয়া বিবাহ করিয়াছিলেন, কিন্তু ওই বিবাহ পরস্পরের সুখজনক হইয়াছিল কিনা তাহা প্রকাশ হয় নাই। তিনি নূতন কুঠি রাখিবার জন্য উলুবেড়িয়ার গমনাগমন করিয়াছিলেন ও তাহার ইচ্ছাও হইয়াছিল যে সেখানে কুঠি হয়। পর্যন্ত হইয়া ক্ষয় বাকি থাকিতেও ফিরিয়া যায়। জব চার্নক বটুকখানা অঞ্চল দিয়া যাতায়াত করিতেন। তথা একটা বৃহৎ বৃক্ষ ছিল, তাহার তলায় বসিয়া মধ্যে মধ্যে আরাম করিতেন ও তামাক খাইতেন। সেই স্থানে অনেক ব্যাপারীরাও জড়ো হইত। ওই গাছের ছায়াতে তাহার এমনই মায়া হইল যে সেই স্থানেই কুঠি করিতে স্থির করিলেন। সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা এই 3 গ্রাম একেবারে খরিদ হইয়া আবাদ হইতে আরম্ভ হইল। পরে বাণিজ্য নিমিত্ত নানা জাতীয় লোক আসিয়া বসতি করিল ও কলিকাতা ক্রমে ক্রমে শহর হইয়া গুলজার হইতে লাগিল। ইংরাজি 1689 সালে কলিকাতা শহর হইতে আরম্ভ হয়। তাহার 3 বৎসর পরে জব চার্নাকের মৃত্যু হইল। তৎকালে গড়ের মাঠ ও চৌরঙ্গি জঙ্গল ছিল। এক্ষণে যে স্থানে পারমিট আছে পূর্বে তথায় গড় ছিল, ও যে স্থানকে এক্ষণে ক্লাইভ স্ট্রিট বলিয়া ডাকে সেই স্থানে সকল সওদাগরি কর্ম হইত। কলিকাতায় পূর্বে অতিশয় মারি ভয় ছিল। এজন্য যে যে ইংরেজেরা তাহা হইতে পরিত্রাণ পাইত তাহারা প্রতি বৎসর নভেম্বর মাসের 15 তারিখে একত্র হইয়া আপন আপন মঙ্গলবার্তা বলাবলি করিত। ইংরেজদিগের এক প্রধান গুণ এই যে যে স্থানে বাস করে তাহা অতি পরিষ্কার রাখে। কলিকাতা ক্রমে ক্রমে সাফ সুতরা হওয়াতে পীড়াও ক্রমে ক্রমে কমিয়া গেল, কিন্তু বাঙালিরা ইহা বুঝিয়াও বুঝেন না। অদ্যাবধি লক্ষ্মীপতির বাটির নিকটে এমন খানা আছে যে দুর্গন্ধে নিকটে যাওয়া ভার। কলিকাতার মাল, আদালত ও ফৌজদারি এই 3 কর্ম নির্বাহের ভার একজন সাহেবের উপর ছিল। তাহার অধীনে একজন বাঙালি কর্মচারী থাকিতেন। ওই সাহেবকে জমিদার বলিয়া ডাকিত। পরে অন্যান্য প্রকার আদালত ও ইংরেজদিগের দৌরাত্ম্য নিবারণের জন্য সুপ্রিম কোর্ট স্থাপিত হইল, আর পুলিশের কর্ম স্বতন্ত্র হইয়া সুচারুরূপে চলিতে লাগিল। ইংরেজি 1798 সালে স্যার জন রিচার্ডসন প্রভৃতি জাস্টিস অফ পিস মোকরার হইলেন। তদনন্তর 1800 সালে ব্লাকিয়ার সাহেব প্রভৃতি ওই কর্মে নিযুক্ত হন। যাহারা জাস্টিস অফ পিস হন তাহাদিগের হুকুম এদেশের সর্বস্থানে জারি হয়। যাহারা কেবল ম্যাজিস্ট্রেট, জাস্টিস অফ পিস নহেন তাহাদিগের আপন আপন সরহদ্দের বাহিরে হুকুম জারি করিতে গেলে তথাকার আদালতের মদত আবশ্যক হইত। এজন্যে সম্প্রতি মফস্বলের অনেক ম্যাজিস্ট্রেট জাস্টিস অফ পিস হইয়াছেন। ব্লাকিয়ার সাহেবের মৃত্যু প্রায় 4 বৎসর হইয়াছে। লোকে বলে ইংরাজের ঔরসে ও ব্রাহ্মণীর গর্ভে তাহার জন্ম হয়। তাহার প্রথম শিক্ষা এখানে হয়, পরে বিলাতে যাইয়া ভালোরূপ শিক্ষা করেন। পুলিশের ম্যাজিস্ট্রেটে কর্মপ্রাপ্ত হইলে তাহার দবদবায় কলিকাতা শহর কাঁপিয়া গিয়াছিল। সকলেই থরহরি কাঁপিত। কিছুকাল পরে সন্ধান সুলুক করা ও ধরপাকড়ার কর্ম ত্যাগ করিয়া তিনি কেবল বিচার করিতেন। বিচারে সুপারক ছিলেন, তাহার কারণ এই এদেশের ভাষা ও রীতি ব্যবহার ও ঘ্যাঁতঘুঁত সকল ভালো বুঝিতেন। ফৌজদারি আইন তাহার কণ্ঠস্থ ছিল ও বহুকাল সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটার থাকাতে মোকদ্দমা কিরূপে করিতে হয় তদ্বিষয়ে তাহার উত্তম জ্ঞান জন্মিয়াছিল। সময় জলের মতো যায়। দেখিতে দেখিতে সোমবার হইল। গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া 10টা বাজিল। সার্জন, সিপাই, দারোগা, নায়েব, ফাঁড়িদার, চৌকিদার ও নানা প্রকার লোকে পুলিশ পরিপূর্ণ হইল। কোথাও বা কতগুলি বাড়িওয়ালি ও বেশ্যা বসিয়া পানের ছিপে ফেলছে, কোথাও বা কতকগুলি লোক মারি খেয়ে রক্তের কাপড় শুদ্ধ দাঁড়িয়ে আছে, কোথাও বা কতগুলা চোর অধমুখে একপার্শ্বে বসিয়া ভাবছে, কোথাও বা 2-1 জন টয় বাঁধা ইংরাজিওয়ালা দরখাস্ত লিখছে।
কোথাও বা ফৌরাদিরা নিচে উপরে টঙস টঙস করিয়া ফিরিতেছে, কোথাও বা সাক্ষী সকল পরস্পর ফুসফুস করিতেছে, কোথাও বা পেশাদার জামিনেরা তীর্থের কাকের ন্যায় বসিয়া আছে, কোথাও বা উকিল দিগের দালাল ঘাপটি মেরে জাল ফেলিতেছে, কোথাও বা উকিলেরা সাক্ষী দিগের কানে মন্ত্র দিতেছে, কোথাও বা আমলারা চালানি মকদ্দমা ঠুকছে, কোথাও বা সার্জনেরা বুকের ছাতি ফুলাইয়া মশমশ করিয়া বেড়াচ্ছে, কোথাও বা সর্দার সর্দার কেরানিরা বলাবলি করছে, এই সাহেবটা গাধা, ও সাহেব পটু, এই সাহেব নরম, ও সাহেব কড়া, কালকের ও মকদ্দমাটার হুকুম ভালো হয় নাই। পুলিশ গজগজ করিতেছে, সাক্ষাৎ জমালয়, কার কপালে কি হয় সকলেই সশঙ্ক। বাবুরাম বাবু আপনি উকিল মন্ত্রী ও আত্মীয়গণ সহিত তাড়াতাড়ি আসিয়া উপস্থিত হইলেন। ঠকচাচার মাথায় মেন্তাই পাগড়ি, গায়ে পিরাহান, পায়ে নাগরা জুতা, হাতে ফটিকের মালা, বুজার্গ নবীর নাম নিয়া এক একবার দাড়ি নেড়ে তসবি পড়িতেছেন, কিন্তু সে কেবল ভেগ। ঠকচাচার মতো চালাক লোক পাওয়া ভার। পুলিশে আসিয়া চারিদিকে যেন লাটিমের মতো ঘুরিতে লাগিলেন। একবার এদিকে যান, একবার ওদিকে যান, একবার সাক্ষীদিগের কানে ফুসফুস করেন, এক একবার বাবুরাম বাবুর হাত ধরিয়া টেনে লইয়া যান, এক একবার বটলার সাহেবের সঙ্গে তর্ক করেন, এক একবার বাঞ্ছারাম বাবুকে বুঝান। পুলিশের যাবতীয় লোক ঠকচাচাকে দেখিতে লাগিল। অনেকের বাপ পিতামহ চোর ছ্যাঁচোর হইলেও তাহাদিগের সন্তান সন্ততিরা দুর্বল স্বভাব হেতু বোধ করেন যে তাহারা অসাধারণ ও বিখ্যাত ব্যক্তি ছিলেন। এজন্য অন্যের নিকট আপন পরিচয় দিতে হইলে একেবারেই বলিয়া বসে, আমি অমুকের পুত্র, অমুকের নাতি। ঠকচাচার নিকট যে আলাপ করিতে আসিতেছে তাহাকে অমনি বলিতেছেন, মুই আব্দুর রহমান গুল মোহাম্মদের লেরকা ও আপক আম্পক গোলাম হোসেনের পোতা। একজন ঠোঁটকাটা সরকার উত্তর করিল, আরে তুমি কাজকর্ম কি করো তাই বলো। তোমার বাপ পিতামহের নাম নেড়েপাড়ার দুই এক বেটার শেওর খেকো জানতে পারে, কলিকাতা শহরে কে জানবে? তারা কি সহিসগিরি কর্ম করিত? এই কথা শুনিয়া ঠকচাচা দুই চক্ষু রক্তবর্ণ করিয়া বলেন, কি বলবো এ পুলিশ, দুসরা জায়গা হইলে তোর উপরে লেফিয়ে পড়ে কেমড়ে ধরতুম। এই বলিয়া বাবুরাম বাবুর হাত ধরিয়া দাঁড়াইলেন ও সরকারকে পাকত দেখাইলেন যে আমার কত হুরমত, কত ইজ্জত। ইতিমধ্যে পুলিশের সিঁড়ির নিকট একটা গোল উঠিল। একখানা গাড়ি গড়গড় করিয়া আসিয়া উপস্থিত হইল। গাড়ির দ্বার খুলিবা মাত্র একজন জীর্ণ শীর্ণ প্রাচীন সাহেব নামিলেন। সার্জনেরা অমনি টুপি খুলিয়া কুর্নিশ করিতে লাগিল ও সকলেই বলিয়া উঠিল, ব্লাকিয়ার সাহেব আসছেন। সাহেব বেঞ্চের উপর বসিয়া কয়েকটা মারপিটের মকদ্দমার ফয়সলা করিলেন। পরে মতিলালের মকদ্দমার ডাক হইল। একদিকে কালেখা ও ফতেখা ফৈরাদি দাঁড়াইল, আরেকদিকে বৈদ্যবাটির বাবুরাম বাবু, বালির বেনিবাবু, বটতলার বক্রেশ্বর বাবু, বউবাজারের বেচারাম বাবু, বাহির সিমরার বাঞ্ছারাম বাবু ও বৈঠকখানার বটলার সাহেব দাঁড়াইলেন। বাবুরাম বাবুর গায়ে জোড়া, মাথায় খিড়কিদার পাগড়ি, নাকে তিলক, তাহার উপরে এক হোমের ফোঁটা। দুই হাত জোর করিয়া কাঁদো কাঁদো ভাবে সাহেবের প্রতি দেখিতে লাগিলেন। মনে করিতেছেন যে চক্ষের জল দেখিলে অবশ্যই সাহেবের দয়ার উদয় হইবে। মতিলাল, হলধর, গদাধর ও অন্যান্য আসামীরা সাহেবের মুখে আনিত হইল। মতিলাল লজ্জায় ঘাড় হেঁট করিয়া রহিল। তাহার অনাহারে শুষ্ক বদন দেখিয়া বাবুরাম বাবুর হৃদয় বিদীর্ণ হইতে লাগিল। ফৈরাতিরা এজাহার করিল যে আসামীরা কুস্থানে যাইয়া জুয়া খেলিত, তাহাদিগকে ধরাতে বড় মারপিট করিয়া ছিনিয়ে পলায়। মারপিটের দাগ গায়ের কাপড় খুলিয়া দেখাইল। বটলার সাহেব ফৈরাদির সাক্ষীর উপর অনেক জেরা করিয়া মতিলালের সংক্রান্ত এজাহার কতক কাঁচিয়া ফেলিলেন। এমতো কাঁচান আশ্চর্য নহে, কারণ একে উকিলি ফন্দি, তাতে পূর্বে গড়াপেটা হইয়াছিল, টাকাতে কিনা হইতে পারে, কুড়িতে বুড়ার বিয়ে হয়। পরে বটলার সাহেব আপন সাক্ষী সকলকে তুলিলেন। তাহারা বলিল, মারপিটের দিনে মতিলাল বৈদ্যবাটির বাটিতে ছিল, কিন্তু ক্লাকিয়ার সাহেবের খুঁজনিতে এক এক ধার ঘাবড়িয়া যাইতে লাগিল। ঠকচাচা দেখিলেন গতিক বড় ভালো নয়, পা পিছলে যাইতে পারে। মকদ্দমা করিতে গেলে প্রায় লোকের দিকবিদিক জ্ঞান থাকে না। সত্যের সহিত ফারখাতাখাতি করিয়া আদালতে ঢুকতে হয়। কি প্রকারে জয়ী হইব তাহাতেই কেবল একিদা থাকে। এই কারণে তিনি সম্মুখে আসিয়া স্বয়ং সাক্ষ্য দিলেন। অমুক দিবস অমুক তারিখে অমুক সময় তিনি মতিলালকে বৈদ্যবাটির বাটিতে ফার্সি পড়াইতেছিলেন। ম্যাজিস্ট্রেট অনেক সওয়াল করিলেন, কিন্তু ঠকচাচা হেলবার দোলবার পাত্র নয়। মামলায় বড় টাঙ্ক, আপনার আসল কথা কোনো রকমে কমপোক্ত হইল না। অমনি বটলার সাহেব বক্তৃতা করিতে লাগিলেন। পরে ম্যাজিস্ট্রেট ক্ষণেককাল ভাবিয়া হুকুম দিলেন, মতিলাল খালাস ও অন্যান্য আসামির এক এক মাস মেয়াদ
এবং 30 টাকা জরিমানা। হুকুম হইবা মাত্র হরিবোলের শব্দ উঠিল ও বাবুরামবাবু চিৎকার করিয়া বলিলেন, ধর্মাবতার বিচার সূক্ষ্ম হইল, আপনি শীঘ্র গভর্নর হন। পুলিশের উঠানে সকলে আসিলে হলধর ও গদাধর প্রেমনারায়ণ মজুমদারকে দেখিয়া তাহার ক্ষেপানের গান তাহার কানে কানে গাইতে লাগিল। প্রেমনারায়ণ মজুমদার, কলা খাও, কর্মকাজ নাই কিছু, বাড়ি চলে যাও, হেন করি অনুমান, তুমি হও হনুমান, সমুদ্রের তীরে গিয়ে স্বচ্ছন্দে লাফাও। প্রেমনারায়ণ বলিল, বটেরে বিটলেরা, বেহারার বালাই দূর, তোরা জেলে যাচ্ছিস তবুও দুষ্টুমি করিতে ক্ষান্ত নহিস। এই বলতে বলতে তাহাদিগকে জেলে লইয়া গেল। বেণীবাবু ধর্মভীত লোক, ধর্মের পরাজয় অধর্মের জয় দেখিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছেন। ঠকচাচা দাড়ি নেড়ে হাসিতে হাসিতে দম্ভ করিয়া বলিলেন, কেমন গো, এখন কেতাবিবাবু কি বলেন? এনার মশলাতে কাম করলে মোদের দফা রফা হইত। বাঞ্ছারাম তেড়ে আসিয়া ডান হাত নেড়ে বলেন, এ কি ছেলের হাতের পিঠে? বক্রেশ্বর বললেন, সে তো ছেলে নয়, পরেশ পাথর। বেচারামবাবু বলিলেন, দূর দূর, এমন অধর্ম করিতে চাই না, মকদ্দমা জিতও চাই না, দূর দূর। এই বলিয়া বেণীবাবুর হাত ধরিয়া ঠিকুরে বেরিয়া গেলেন। বাবুরামবাবু কালীঘাটে পূজা দিয়া নৌকায় উঠিলেন। বাঙালিরা জাতের গুমর সর্বদা করিয়া থাকেন, কিন্তু কর্ম পড়িলে জবনও বাপের ঠাকুর হইয়া ওঠে। বাবুরামবাবু ঠকচাচাকে সাক্ষাৎ ভীষ্মদেব বোধ করিলেন ও তাহার গলায় হাত দিয়া মকদ্দমা জিতের কথাবার্তায় মগ্ন হইলেন। কোথায় বা পান পানীয়ের আয়েব, কোথায় বা আহ্নিক, কোথায় বা সন্ধ্যা, সবই ঘুরে গেল। এক একবার বলা হচ্ছে বটলার সাহেব ও বাঞ্ছারাম বাবুর তুল্য লোক নাই। এক একবার বলা হচ্ছে বেচারাম ও বেনির মতো বোকা আর দেখা যায় না। মতিলাল এদিক ওদিক দেখছে, এক একবার গলুয়ে দাঁড়াচ্ছে, এক একবার দাঁত ধরে টানছে, এক একবার ছত্রির উপর বসছে, এক একবার হাইল ধরে ঝিঙে মারছে। বাবুরাম বাবু মধ্যে মধ্যে বলতেছেন, মতিলাল বাবা, ও কি, স্থির হয়ে বসো। কাশে চড়া শঙ্কুরে মালি তামাক সাজছে। বাবুর আহ্লাদ দেখে তাহারও মনে স্ফূর্তি হইয়াছে। জিজ্ঞাসা করছে, বাও মশাই, এবার কি পূজার সময় বাকলে বাওলাজ হবে? এটা কি তুরার কর? সারারা কত কর করেছে? প্রায় একভাবে কিছুই যায় না। যেমন মনেতে রাগ চাপা থাকিলে একবার না একবার অবশ্যই প্রকাশ পায়, তেমনি গ্রীষ্ম ও বাতাস বন্ধ হইলে প্রায় ঝড় হইয়া থাকে। সূর্য অস্ত যাইতেছে, সন্ধ্যার আগমন। দেখিতে দেখিতে পশ্চিমে একটা কালো মেঘ উঠিল। দুই এক লহমার মধ্যে চারিদিকে ঘুটমুটে অন্ধকার হইয়া আসিল। হু হু করিয়া ঝড় বহিতে লাগিল। কোলের মানুষ দেখা যায় না। সামাল সামাল ডাক পড়ে। মধ্যে মধ্যে বিদ্যুৎ চমকিতে আরম্ভ হইল ও মুহুর্মুহু বজ্রের ঝনঝন কর্মর হরমর শব্দে সকলে ত্রাস হইতে লাগিল। বৃষ্টির ঝরঝর তরতরিতে কার সাধ্য বাহিরে দাঁড়ায়। ঢেউগুলো এক একবার বেগে উচ্চ হইয়া ওঠে, আবার নৌকার উপর ধপাস ধপাস করিয়া পড়ে। অল্পক্ষণের মধ্যে 2-3খানা নৌকা মারা গেল। ইহা দেখিয়া অন্য নৌকার মাঝিরা কিনারায় ভিড়তে চেষ্টা করিল, কিন্তু বাতাসের জোরে অন্যদিকে গিয়া পড়িল। ঠকচাচার বকুনি বন্ধ, দেখিয়া শুনিয়া জ্ঞান শূন্য। তখন এক একবার মালা লইয়া তসবি পড়েন। তখন আপনার মোহাম্মদ আলী ও সত্যপীরের নাম হইতে লাগিল। বাবুরাম অতিশয় ব্যাকুল হইলেন। দুষ্কর্মের সাজা এইখানেই আরম্ভ হয়। দুষ্কর্ম করিলে কাহার মন সুস্থির থাকে। অন্যের কাছে চাতুরীর দ্বারা দুষ্কর্ম ঢাকা হইতে পারে বটে, কিন্তু কোনো কর্মই মনের অগোচর থাকে না। পাপী টের পান যেন তাহার মনে কেহ ছুঁচ বিঁধছে। সর্বদাই আতঙ্ক, সর্বদাই ভয়, সর্বদাই অসুখ। মধ্যে মধ্যে সে হাসিটুকু হাসেন, সে কেবল দেঁতোর হাসি। বাবুরাম বাবু ত্রাসে কাঁদিতে লাগিলেন ও বলিলেন, ঠকচাচা, কি হইবে? দেখিতে পাই অপঘাত মৃত্যু হইল। বুঝি আমাদিগের পাপের এই দণ্ড। হায় হায়, ছেলেকে খালাস করিয়া আনিলাম, ইহাকে গৃহিণীর নিকট নিয়ে যাইতে পারিলাম না। যদি মরি তো গৃহিণীও শোকে মরিয়া যাইবেন। এখন আমার বেণী ভাইয়ের কথা স্মরণ হয়, বোধহয় ধর্মপথে থাকিলে ভালো ছিল। ঠকচাচারও ভয় হইয়াছে, কিন্তু তিনি পুরানো পাপী। মুখে বড়দর বলিলেন, ডর কেন করো বাবু? লা ডুবি হইলে মুই তোমাকে কাঁধে করে সেঁতরে লইয়ে যাব। আফত তো মরদের হয়। ঝড় ক্রমে ক্রমে বাড়িয়া উঠিল। নৌকা টলটল করিয়া ডুবু ডুবু হইল। সকলে আকুপাকু ও ত্রাহে ত্রাহে করিতে লাগিল। ঠক চাচা মনে মনে কহেন, চাচা, আপনা বাঁচা। বাটলার সাহেব আফিসে আসিয়াছেন। বর্তমান মাসে কত কর্ম হইল উল্টে পাল্টে দেখিতেছেন।
নিকটে একটা কুকুর শুয়ে আছে। সাহেব এক একবার শীষ দিতেছেন, এক একবার নাকে নস্য গুজে হাতের আঙুল চটকাইতেছেন, এক একবার কেতাবের উপর নজর করিতেছেন, এক একবার দুই পা ফাঁক করিয়া দাঁড়াইতেছেন, এক একবার ভাবিতেছেন আদালতের কয়েক আফিসে খরচার দরুন অনেক টাকা দিতে হইবে। টাকার জোটপাট কিছুই হয় নাই, অথচ টার্ম খোলবার আগে টাকা দাখিল না করিলে কর্ম বন্ধ হয়। ইতিমধ্যে হোয়ার্ড উকিলের সরকার আসিয়া তাহার হাতে দুইখানা কাগজ দিল। কাগজ পাইবা মাত্র সাহেবের মুখ আহ্লাদে চকচক করিতে লাগিল। অমনি বলিতেছেন, বেনসারাম, জলদি হিয়াও। বাঞ্ছারাম বাবু চৌকির উপর চাদরখানা ফেলিয়া কানে একটা কলম গুঁজিয়া শীঘ্র উপস্থিত হইলেন। बटलर साहब बोलिलेन, बेनशाराम, हम बड़ा खुश हुआ। बाबूराम के ऊपर दो नालिश हुआ, एक इजेक्टमेंट और एक इक्विटी। हमको नोटिस और सुपीना हवार्ड साहेब अभी भेज दिया। বাঞ্ছারাম শুনিবা মাত্র বগল বাজিয়া উঠিলেন ও বলিলেন, সাহেব দেখো আমি কেমন মুৎসুদ্দি। বাবুরামকে এখানে আনাতে একা দুধে কত ক্ষীর ছেনা ননি হইবে। ওই দুখানা কাগজ আমাকে শীঘ্র দাও। আমি স্বয়ং বৈদ্যবাটিতে যাই, অন্য লোকের কর্ম নয়। এক্ষণে অনেক দমবাজি ও ধরিবাজি আবশ্যক। একবার গাছের উপর উঠাতে পারলেই টাকার বৃষ্টি করিব। আর এখন আমাদের তপ্ত খোলা বড় খাই, একটা ছোবলা মেরে আলাল হিসাবে কিছু আনতে হইবে। বৈদ্যবাটির বাটিতে বোধন বসিয়াছে, নহবত ধাঁধাগুড় 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 করিয়া বাজিতেছে। মুর্শাদাবাদী রোশন চৌকি পেও পেও করিয়া ভোরের রাগ আলাপ করিতেছে। দালানে মতিলালের জন্য সস্তয়ন আরম্ভ হইয়াছে। একদিকে চণ্ডীপাঠ হইতেছে, একদিকে শিব পূজার নিমিত্তে গঙ্গা মৃত্তিকা ছানা হইতেছে। মধ্যস্থলে শালগ্রাম শিলা রাখিয়া তুলসী দেওয়া হইতেছে। ব্রাহ্মণেরা মাথায় হাত দিয়া ভাবিতেছে ও পরস্পর বলাবলি করিতেছে, আমাদিগের দৈব ব্রহ্মণ্য তর নগদই প্রকাশ হইল। মতিলালের খালাস হওয়া দূরে থাকুক, এক্ষণে কর্তাও তাহার সঙ্গে গেলেন। কল্ল যদি নৌকায় উঠিয়া থাকেন, সেই নৌকা ঝড়ে অবশ্য মারা পড়িয়াছে, তাহার কিছুমাত্র সন্দেহ নাই। যাহা হোক, সংসারটা একেবারে গেল। এখন ছ্যাংচেরার কীর্তন হইবে। ছোটবাবু কিরকম হইয়া ওঠেন বলা যায় না। বোধ হয় আমাদের প্রাপ্তির দফা একেবারে উঠে গেল। ওই ব্রাহ্মণদিগের মধ্যে একজন আস্তে আস্তে বলতে লাগলেন, ওহে, তোমরা ভাবছ কেন? আমাদের প্রাপ্তি কেহ ছাড়ায় না। আমরা শাঁকের করাত, যেতে কাটি আসতে কাটি। যদি কর্তার পঞ্চত্ব হইয়া থাকে, তবে তো একটা জাঁকালো শ্রাদ্ধ হইবে। কর্তার বয়স হইয়াছে, মাগি টাকা লইয়া আতুপাতু পুঁতু পুঁতু করিলে 10 জনের মুখে কালিচুন দিবে। আরেকজন বললেন, অহে ভাই, সে বেগুন ক্ষেত ঘুচে মূলা ক্ষেত হবে। আমরা এমন চাই যে বসুধারার মতো ফোঁটা ফোঁটা পড়ে, নিত্য পাই নিত্য খাই। এক বর্ষণে কি চিরকালে তৃষ্ণা যাবে? রামবাবুর স্ত্রী অতি সাধ্যী, স্বামীর গমনাবধি অন্নজল ত্যাগ করিয়া অস্থির হইয়াছিলেন। বাটের জানালা হইতে গঙ্গা দর্শন হইত। সারা রাত্রি জানালায় বসিয়া আছেন। এক একবার যখন প্রচণ্ড বায়ু বেগে বহে, তিনি অমনি আতঙ্কে শুকাইয়া যান। এক একবার তুফানের উপর দৃষ্টিপাত করেন, কিন্তু দেখিবা মাত্র হৃৎকম্প উপস্থিত হয়। এক একবার বজ্রাঘাতের শব্দ শুনেন, তাহাতে অস্থির হইয়া কাতরে পরমেশ্বরকে ডাকেন। এই প্রকারে কিছুকাল গেল। গঙ্গার উপর নৌকার গমনাগমন প্রায় বন্ধ। মধ্যে মধ্যে যখন এক একটা শব্দ শোনেন, অমনি উঠিয়া দেখেন। এক একবার দূর হতে একটা মিরমিরে আলো দেখতে পান, তাহাতে বোধ করেন ওই আলোটা কোনো নৌকার আলো হইবে। কিয়ৎক্ষণ পরই একখানা নৌকা দৃষ্টিগোচর হয়, তাহাতে মনে করেন ওই নৌকা বুঝি ঘাটে আসিয়া লাগিবে। যখন নৌকা ভের ভের করিয়া ভেরে না বরাবর চলে যায়, তখন নৈরাশ্যের বেদনা শেলস্বরূপ হইয়া হৃদয়ে লাগে। রাত্রি প্রায় শেষ হইল। ঝড় বৃষ্টি ক্রমে ক্রমে থামিয়া গেল। সৃষ্টির অস্থির অবস্থার পর স্থির অবস্থা অধিক শোভাকর হয়। আকাশে নক্ষত্র প্রকাশ হইল। চন্দ্রের আভা গঙ্গার উপর যেন নৃত্য করিতে লাগিল, ও পৃথিবী এমতো নিঃশব্দ হইল যে গাছের পাতাটি নড়িলেও স্পষ্টরূপে শোনা যায়। এইরূপ দর্শনে অনেকেরই মনে নানা ভাবের উদয় হয়। গৃহিণী এক একবার চারিদিকে দেখিতেছেন ও অধৈর্য হইয়া আপনা আপনি বলিতেছেন, জগদীশ্বর, আমি জ্ঞানে তো কাহারও মন্দ করি নাই, কোনো পাপও করি নাই। এতকালের পর আমাকে কি বৈধব্য যন্ত্রণা ভোগ করিতে হইবে? আমার ধনে কাজ নাই, গহনায় কাজ নাই। কাঙালিনী হইয়া থাকি সেও ভালো, সে দুঃখে দুঃখ বোধ হইবে না। কিন্তু এই ভিক্ষা দাও, যেন পতিপুত্রে মুখ দেখতে দেখতে মরিতে পারি। এইরূপ ভাবনায় গৃহিণীর মন অতিশয় ব্যাকুল হইতে লাগিল।
তিনি বড় বুদ্ধিমতী ও চাপা মেয়ে ছিলেন। আপনি রোদন করিলে পাছে কন্যারা কাতর হয়, এই কারণ ধৈর্য ধরিয়া রহিলেন। শেষ রাত্রে বাটিতে প্রভাতী নহবত বাজিতে লাগিল। ওই বাদ্যে সাধারণের মন আকৃষ্ট হয় সত্য, কিন্তু তাপিত মন ঐরূপ বাদ্য দুঃখের মোহনা খুলিয়া দেয়। এই কারণ বাদ্য শ্রবণে গৃহিণীর মনের তাপ যেন উদ্দীপ্ত হইয়া উঠিল। ইতিমধ্যে একজন জেলিয়া বৈদ্যবাটির বাটিতে মাছ বেচতে আসিল। তাহার নিকট অনুসন্ধান করাতে সে বলিল, ঝড়ের সময় বাঁশবেড়ার চড়ার নিকট একখানা নৌকা ডুবুডুবু হইয়াছিল। বোধহয় সেই নৌকাখানা ডুবিয়া গিয়াছে। তাতে একজন মোটা বাবু, একজন মুসলমান, একটি ছেলেবাবু আর আর অনেক লোক ছিল। এই সংবাদ একেবারে যেন বজ্রাঘাত তুল্য হইল। বাটির বাদ্যোত্তম বন্ধ হইল ও পরিবারেরা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। অনন্তর সন্ধ্যা হয় এমন সময় বাঞ্ছারামবাবু তরতর করিয়া বৈদ্যবাটির বাটির বৈঠকখানায় উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কর্তা কোথায়? চাকরের নিকট সংবাদপ্রাপ্ত হওয়াতে একেবারে মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন এবং বলিলেন, হায় হায়, বড় লোকটাই গেল। অনেকক্ষণ খেদ বিষাদ করিয়া চাকরকে বলিলেন, এক ছিলিম তামাক আনতো। একজন তামাক আনিয়া দিলে খাইতে খাইতে ভাবিতেছেন, বাবুরামবাবু তো গেলেন, এক্ষণে তাহার সঙ্গে সঙ্গে আমিও যাই। বড় আশা করিয়া আসিয়াছিলাম, কিন্তু আশা আশা মাত্র হইল। বাটিতে পূজা, প্রতিমা ঠনঠনাচ্ছে। কোথা থেকে কি করিব কিছুই স্থির করিতে পারি নাই। দমসম দিয়া টাকাটা হাত করিতে পারিলে অনেক কর্ম আসিত। কতক সাহেবকে দিতাম, কতক আপনি লইতাম, তারপরে এর মুন্ডু ওর ঘাড়ে দিয়া হরবর্ষর করিতাম। কে জানে যে আকাশ ভেঙে একেবারে মাথার উপর পড়বে। পাঞ্ছারামবাবু চাকরদিগকে দেখাইয়া লোক দেখানো একটু কাঁদিতে আরম্ভ করিলেন, কিন্তু সে কান্না কেবল টাকার দরুন। তাহাকে দেখিয়া সস্তয়নী ব্রাহ্মণেরা নিকটে আসিয়া বসিলেন। গলায় দরে জাত প্রায় বড় ধূর্ত, অন্ত পাওয়া ভার। কেহ কেহ বাবুরামবাবুর গুণ বর্ণন করিতে লাগিলেন। কেহ কেহ বলিলেন, আমরা পিতৃহীন হইলাম। কেহ কেহ লোভ সম্বরণ করিতে না পারিয়া কহিলেন, এখন আর বিলাপের সময় নয়, যাতে তার পরকাল ভালো হয় এমন তো চেষ্টা করা কর্তব্য। তিনি তো কম লোক ছিলেন না। বাঞ্ছারামবাবু তামাক খাচ্ছেন ও হাঁ হাঁ বলছেন। ও কথায় বড় আদর করেন না। তিনি ভালো জানেন বেল পাকলে কাকের কি। আপনি এমনই বুক ভাঙা হইয়া পড়িয়াছেন যে উঠে যেতে পা এগোয় না। যা শুনেন তাতেই সাটে হেঁ হু করেন। আপনি কি করিবেন, কার মাথা খাবেন, কিছুই মতলব বাহির করিতে পারিতেছেন না। এক একবার ভাবতেছেন তদবির না করিলে দুইখানা ভালো বিষয় যাইতে পারে। এ কথা পরিবারদিগকে জানালে এখনই টাকা বেরোয়। আবার এক একবার মন করতেছেন এমতো টাকাটা শোকের সময় বললে কথা ভেসে যাবে। এইরূপে ৭-৫ ভাবছেন। ইতিমধ্যে দরজায় একটা গোল উঠিল। একজন ঠিকা চাকর আসিয়া একখানা চিঠি দিল। শিরোনামা বাবুরাম বাবুর হাতের লেখা, কিন্তু সে ব্যক্তি সরেওয়ার কিছুই বলিতে পারিল না। বাটির ভিতর চিঠি লইয়া যাওয়াতে গৃহিণী আস্তে আস্তে খুলিয়া পড়িলেন। সে চিঠি এই, কাল রাত্রে ঘোর বিপদে পড়িয়াছিলাম। নৌকা আদিতে এগিয়ে যায়, মাঝিরা কিছুই ঠাহর করিতে পারে নাই। এমনই ঝড়ের জোর যে নৌকা একেবারে উল্টে যায়। নৌকা ডুবিবার সময় এক একবার বড় ত্রাস হয় ও এক একবার তোমাকে স্মরণ করি। তুমি যেন আমার কাছে দাঁড়াইয়া বলিতেছ, বিপদকালে ভয় করিও না, কায়মনোচিত্তে পরমেশ্বরকে ডাকো, তিনি দয়াময়, তোমাকে বিপদ থেকে অবশ্যই উদ্ধার করিবেন। আমিও সেই মতো করিয়াছিলাম। যখন নৌকা থেকে জলে পড়িলাম তখন দেখিলাম একটা চড়ার উপর পড়িয়াছি, সেখানে হাঁটু জল। নৌকা তুফানের তোড়ে ছিন্ন ভিন্ন হইয়া গেল। সমস্ত রাত্রি চড়ার উপর থাকিয়া প্রাতঃকালে বাঁশবেড়িয়াতে আসিয়া উপস্থিত হইয়াছি। মতিলাল অনেকক্ষণ জলে থাকাতে পীড়িত হইয়াছিল, টাকাতু করাতে আরাম পাইয়াছে। বোধ করি রাত তাক বাটিতে পৌঁছিব। চিঠি পড়িবা মাত্র যেন অনলে জল পড়িল। গৃহিণী কিছুকাল ভাবিয়া বলিলেন, এ দুঃখিনীর কি এমন কপাল হবে? এই বলিতে বলিতে বাবুরামবাবু আপন পুত্র ও ঠকচাচার সহিত বাটিতে আসিয়া উপস্থিত হইলেন। চারিদিকে মহা গোল পড়িয়া গেল। পরিবারের মন সন্তাপের মেঘে আচ্ছন্ন ছিল। এক্ষণে আহ্লাদে সূর্য উদয় হইল। গৃহিণী দু কন্যার হাত ধরিয়া স্বামী ও পুত্রের মুখ দেখিয়া অশ্রুপাত করিতে লাগিলেন। মনে করিয়াছিলেন মতিলালকে অনুযোগ করিবেন। এক্ষণে সেসব ভুলিয়া গেলেন। দুইটি কন্যা ভ্রাতার হাত ধরিয়া ও পিতার চরণে পড়িয়া কাঁদিতে লাগিল। ছোট পুত্রটি পিতাকে দেখিয়া যেন অমূল্য ধন পাইল। অনেকক্ষণ গলা জড়াইয়া থাকিল, কোল থেকে নামিতে চায় না। অন্যান্য স্ত্রীলোকেরা দ্বারা গোপন দিয়া মঙ্গলাচরণ করিতে লাগিল। বাবুরামবাবু মায়াতে মুগ্ধ হওয়াতে অনেকক্ষণ কথা কহিতে পারিলেন না।
মতিলাল মনে মনে কহিতে লাগিল, নৌকা ডুবি হওয়াতে বাঁচলুম, তা না হলে মায়ের কাছে মুখ খেতে খেতে প্রাণ যাইত। বাহির বাটিতে সস্তয়নী ব্রাহ্মণেরা কর্তাকে দেখিয়া আশীর্বাদ করণান্তর বলিলেন, নচ দৈবাৎ পরং বলং, দৈব বল অপেক্ষা শ্রেষ্ঠ বল নাই। মহাশয় একে পুণ্যবান, তাতে যে দৈব করা গিয়াছে, আপনার কি বিপদ হইতে পারে? যদ্যপি তা হইত, তবে আমরা অব্রাহ্মণ। এ কথা ঠকচাচা চিড়চিড়িয়া উঠিয়া বলিলেন, যদি এনাদের কেরদানিতে সব আফত দফা হলো, তবে কি মোর মেহনত ফেলতো? মুই তো তসবি পড়েছি। অমনি ব্রাহ্মণেরা নরম হইয়া সামঞ্জস্য করিয়া বলতে লাগেন, ওহে, যেমন শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি ছিলেন, তেমনি তুমি কর্তাবাবুর সারথি। তোমার বুদ্ধি বলেতেই তো সব হইয়াছে। তুমি অবতার বিশেষ। যেখানে তুমি আছো, যেখানে আমরা আছি, সেখানে দায় দফা ছুটে পালায়। বাঞ্ছারাম বাবু মণিহারা ফণি হইয়াছিলেন। বাবুরাম বাবুকে দেখাইবার জন্য পানসে চক্ষে একটু একটু মায়া কান্না কাঁদিতে লাগিলেন। তখন তাহার 10 হাত ছাতি হইয়াছে এবং দৃঢ় বিশ্বাস হইয়াছে যে 4 ফেলিলেই মাছ পড়িবে। তিনি ব্রাহ্মণদিগের কথা শুনিয়া তেরে আসিয়া ডান হাত নেড়ে বলতে লাগিলেন, এ কি ছেলের হাতের পিঠে? যদি কর্তার আপদ হবে, তবে আমি কলিকাতায় কি ঘাস কাটি? পরবর্তী পর্বে আমরা জানব, শিশু শিক্ষা ও সুশিক্ষা না হওয়াতে মতিলাল ক্রমে ক্রমে মন্দ হয়ে ওঠেন ও অনেক সঙ্গী পেয়ে বাবু হইয়া ওঠেন এবং ভদ্রকন্যার প্রতি অত্যাচারণ করেন।